ওয়াল স্ট্রিট আর বিলিয়নিয়ারদের কথা ভাবলে আমাদের চোখে কি ভাসে? দামি গাড়ি, বিশাল ম্যানশন আর বিলাসবহুল জীবন, তাই তো? কিন্তু আজ আমরা এমন একজন কিংবদন্তির গল্প জানব যার ধৈর্য আর দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি পুরো বিনিয়োগ জগৎকে বদলে দিয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে ওয়ারেন বাফেটকে নিয়ে। কিভাবে একদম শূন্য থেকে শুরু করে তিনি আজকের এই অবস্থানে পৌঁছালেন? আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণে আমরা সেটাই ধাপে ধাপে দেখব। চলুন গভীরে যাওয়া যাক। একদিকে তিনি বিল গেটসের মতো বিশ্বের শীর্ষ ধনীদের একজন, কিন্তু অন্যদিকে তার প্রতিদিনের জীবনযাপন অবাক করার মতো সাধারণ। শত শত বিলিয়ন ডলারের মালিক হওয়ার পরও তিনি প্রতিদিন সকালে ড্রাইভ থ্রু থেকে কেনা সাধারণ ইউএসএ ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু করেন। আর জানেন, ১৯৫৮ সালে কেনা সেই পুরনো বাড়িতেই তিনি আজও থাকেন। এই চরম বৈপরীত্যই বুঝিয়ে দেয় যে বিশাল সম্পদ কখনোই তাকে অন্ধ করে দেয়নি, বরং তাকে আরও বেশি মাটির কাছাকাছি রেখেছে। আজকের এই বিশ্লেষণে আমরা যে বিষয়গুলো দেখব তা হল: ১. দ্য ডাউন টু আর্থ বিলিয়নিয়ার। ২. মেকিং অফ অ্যান ইনভেস্টর। ৩. কোর ভ্যালু ইনভেস্টিং স্ট্র্যাটেজি। ৪. ন্যাভিগেটিং রিয়েল লাইফ মার্কেট প্রবলেমস। ৫. দ্য পাওয়ার অফ পার্টনারশিপ। এবং ৬. দি আলটিমেট লং টার্ম প্লে। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পর্বে। ১ নম্বর, দ্য ডাউন টু আর্থ বিলিয়নিয়ার। এরপর দ্বিতীয় পর্ব, মেকিং অফ অ্যান ইনভেস্টর। চলুন দেখি এই অসাধারণ যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল। একটু পেছনের দিকে ফিরে তাকানো যাক। ১৯৩০-এর দশকের গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার সেই কঠিন সময়। রাস্তায় ওয়াশিংটন পোস্ট পত্রিকা বিক্রি করছে একটি ছোট্ট ছেলে। সেই অভাবের দিনগুলোই আসলে তাকে প্রতিটি পয়সার আসল মূল্য শিখিয়েছিল। এরপর তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া এবং ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তবে তার চিন্তাধারার সবচেয়ে বড় পরিবর্তনটি আসে কলম্বিয়া বিজনেস স্কুলে পড়ার সময়। মহামন্দার অভিজ্ঞতা আর এই বিশ্বমানের শিক্ষাই মূলত তার বিনিয়োগের মূল ভিত তৈরি করে দিয়েছিল। তার কর্মজীবনের শুরুর দিকটা বেশ ইন্টারেস্টিং। সরাসরি শেয়ার বাজারে ঝাঁপিয়ে পড়ার বদলে তিনি প্রথমে একটি ইনভেস্টমেন্ট কর্পোরেশনে সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে কাজ শুরু করেন। আর এখানেই তিনি শিখেছিলেন কিভাবে একটি কোম্পানির ব্যালেন্স শিট পড়তে হয় আর বাজারের ফান্ডামেন্টালস বুঝতে হয়। এই যে মাটির কাছাকাছি থেকে কাজ শেখা, এই মজবুত ভিত্তিটাই পরবর্তীকালে ওয়াল স্ট্রিটে তাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিল। এবার চলুন দেখি পর্ব ৩, কোর ভ্যালু ইনভেস্টিং স্ট্র্যাটেজি। তার এই বিখ্যাত স্ট্র্যাটেজিকে খুব সহজে ৩টি ধাপে ভাগ করা যায়। প্রথমত, সবসময় ব্লু চিপ স্টকগুলোকে টার্গেট করা, অর্থাৎ সেই কোম্পানিগুলো যাদের আর্থিক অবস্থা অত্যন্ত মজবুত। দ্বিতীয় ধাপটা রীতিমতো জিনিয়াস, ইন্স্যুরেন্স মার্কেট ফ্লোট ব্যবহার করা। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কাছে যে প্রিমিয়ামের টাকা জমা থাকে, যা ক্লেম আসার আগ পর্যন্ত অলস পড়ে থাকে, তিনি সেই বিপুল পরিমাণ নগদ টাকাকে তার বিশাল সব বিনিয়োগের জ্বালানি হিসেবে কাজে লাগিয়েছেন। আর তৃতীয়ত, দীর্ঘমেয়াদের জন্য সেই স্টকগুলো ধরে রাখা। আজ কিনলাম আর কাল বেচলাম এমনটা মোটেও নয়। আর এই থিওরিগুলো বাস্তবে কেমন কাজ করে তা তার রিয়েল লাইফ বিনিয়োগগুলোর দিকে তাকালেই চমৎকারভাবে ফুটে ওঠে। এই যেমন আমেরিকান এক্সপ্রেস এবং ব্যাংক অফ আমেরিকার মতো ফাইন্যান্সিয়াল ব্লু চিপ স্টকগুলোতে তার বিশাল বিনিয়োগ। আবার মিডিয়া সেক্টরের দিকে তাকালে একটা অভাবনীয় ব্যাপার চোখে পড়ে। ছোটবেলায় যে ওয়াশিংটন পোস্ট পত্রিকা তিনি রাস্তায় বিলি করতেন, পরবর্তীতে তিনি সেই কোম্পানির একটি বড় অংশের মালিক হয়ে যান। তিনি শুধু সেই ব্যবসাগুলোতে বিনিয়োগ করেছেন যেগুলো তিনি খুব ভালোভাবে বুঝতেন। সামনে এগিয়ে যাই, পর্ব ৪, ন্যাভিগেটিং রিয়েল লাইফ মার্কেট প্রবলেমস। এখানে আমরা দুটো একদম আলাদা চিন্তাধারার তুলনা দেখতে পাচ্ছি। একদিকে বাফেটের দীর্ঘমেয়াদী, ভীষণ ধৈর্যশীল এবং স্থিতিশীল বোর্ড ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, আর অন্যদিকে ইনভেস্টমেন্ট ব্যাংকিং জগতে প্রচলিত, উচ্চ ঝুঁকিপূর্ণ এবং অনেক ক্ষেত্রে সম্পূর্ণ অবৈধ কিছু ব্যবসায়িক প্র্যাকটিস। অনেকেই যখন শর্টকাটের দ্রুত বড়লোক হওয়ার জন্য ভুল পথে হেঁটেছে, তখনও তিনি তার বিশ্লেষণাত্মক এবং সুশৃঙ্খল নীতিতে অবিচল ছিলেন। এই স্থিতিশীলতাই তাকে বড় ধরনের পতন থেকে বাঁচিয়েছিল। তবে তার মানে এই নয় যে পথটা খুব মসৃণ ছিল। মার্কেটকে প্রচুর চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কড়া নজরদারি, নানা রকমের জটিল বিতর্ক, এমনকি অনেক ইনভেস্টমেন্ট ব্যাংকের দেউলিয়া হয়ে যাওয়ার মতো ঘটনাও তখন ঘটেছিল। যখন চারপাশের অনেক বড় বড় প্রতিষ্ঠান তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল, তখন সেই চরম বৈরী বাজারেও নিজের নীতিতে স্থির থেকে সম্পদ রক্ষা করাটা চারটিখানি কথা ছিল না।
এটি ছিল টিকে থাকার এক বিশাল যুদ্ধ। চলে আসলাম পর্ব 5-এ, দ্য পাওয়ার অফ পার্টনারশিপ। লং বিজনেস পার্টনার্স চার্লি এবং ওয়ারেন। ওয়াল স্ট্রিটে এই দুটো নাম যেন একে অপরের পরিপূরক। একা একা সব জয় করার যে মিথ প্রচলিত আছে সেটাকে তারা ভেঙে দিয়েছেন। চার্লি মাঙ্গার ছিলেন সেই পারফেক্ট বিজনেস পার্টনার। তাদের দুজনের সম্মিলিত বোর্ড ম্যানেজমেন্ট, যুক্তিবাদী চিন্তাধারা এবং সমালোচনা তাদের ইনভেস্টমেন্ট ফার্মের সাফল্যের গ্রাফকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। সঠিক মানুষের সাথে হাত মেলালে যে সাফল্যের কোনো সীমা থাকে না, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তাদের পোর্টফোলিও স্ট্র্যাটেজিটা কত চমৎকারভাবে সাজানো একটু খেয়াল করুন। 40% বিনিয়োগ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে, আরও 40% ব্যাংক অফ আমেরিকার মতো ব্লু চিপ কোম্পানিগুলোতে, আর বাকি 20% মিডিয়া এবং অন্যান্য খাতে। বাজারের সাময়িক ট্রেন্ডের পেছনে না ছুটে তারা সবসময় স্থিতিশীল টার্গেটের উপর ফোকাস করেছেন। এই ব্যালেন্সড স্ট্র্যাটেজি তাদের ঝুঁকি কমিয়েছে সবচেয়ে বেশি আর দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি নিশ্চিত করেছে। এবং সবশেষে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, পর্ব 6, দ্য আলটিমেট লং টার্ম প্লে। এত বিলিয়ন ডলার, এত সম্পদ, এর চূড়ান্ত গন্তব্য আসলে কোথায়? পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী হওয়ার পর বাফেট দেখিয়েছেন আসল বড়ত্ব কোথায় লুকিয়ে থাকে। বিল গেটস ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে এই বিপুল সম্পদের একটা বিশাল অংশ তিনি মানব কল্যাণে বা ফিল্যান্থ্রপিতে দান করে দেওয়ার সিদ্ধান্ত নেন। শুধু নিজের ব্যাংক ব্যালেন্স না বাড়িয়ে সেটা দিয়ে পৃথিবীকে আরেকটু সুন্দর করার চেষ্টা করা, এটাই তো সত্যিকারের লং টার্ম প্লে, তাই নয় কি? আজকের এই আয়োজনের একেবারে শেষে চলে এসেছি আমরা। দীর্ঘমেয়াদী ভ্যালু ইনভেস্টিং এবং বিশ্বস্ত পার্টনারশিপের যে দারুণ নীতিগুলো আমরা এতক্ষণ দেখলাম, সেগুলো কি শুধু ওয়াল স্ট্রিটের বড় বড় বিলিয়নিয়ারদের জন্যই? চলুন একটু ভেবে দেখি, আমাদের বর্তমান সময়ের স্থানীয় অর্থনৈতিক প্রেক্ষাপটে, আমাদের প্রতিদিনের আর্থিক সিদ্ধান্তে এই একই নীতিগুলো কিভাবে কাজে লাগানো যেতে পারে। ওয়াল স্ট্রিটের এই কিংবদন্তির জীবন থেকে পাওয়া শিক্ষাগুলো শুধু জানার জন্য নয়, বরং আমাদের সবার বাস্তব জীবনের আর্থিক পরিকল্পনায় এক নতুন দিক নির্দেশনা হতে পারে।